অনেকেই জানতে চান যে বাহরিন, কাতার, কুয়েত, ইরান, ইরাক, সৌদি আরব এই রাষ্ট্রগুলো কি করে এলো, এদের বর্ডার কেই বা তৈরি করেছে এবং এরা কেন নিজেদের মধ্যে মারামারি করে, এর অনেক ইতিহাস আছে। তবে আমি একটা জিনিসকে বলি, এর পেছনে ব্রিটিশদের এবং আমেরিকানদের দুজনেরই হাত কিন্তু খুব কম নয়। আমি একটু ব্যাপারটা বুঝিয়ে বলি। যে আজকে যে এই যে পার্সিয়ান গলফ যেটা দেখছেন, যেখানে স্টেট অফ হরমুজ দেখছেন, যেটা ওমান, ইরান এবং ইউএইর মধ্যে, এই জায়গাটা একসময় পুরোটাই ব্রিটিশ দখলে, ব্রিটিশ নেভির দখলে ছিল। ঠিক আছে? কেন ব্রিটিশ নেভির দখলে ছিল? কারণ যদি আপনি ম্যাপটা দেখেন বুঝতে পারবেন যে ভারতের মুম্বাই পোর্ট হয়ে ইংল্যান্ডে যাওয়ার সবচেয়ে সহজ পথ হচ্ছে অ্যাকচুয়ালি পুরোপুরি এই স্টেট অফ হরমুজ দিয়ে ঢুকে একদম ইরাকে ল্যান্ড করা, বা ইরানে ল্যান্ড করা, বা কুয়েতে ল্যান্ড করে ওখান থেকে স্থলপথে সরাসরি ভূমধ্য সাগরে অর্থাৎ মেডিটেরিয়ানে চলে যাওয়া, দিয়ে মেডিটেরিয়ান ক্রস করে ইংল্যান্ডে চলে যাওয়া। এটা করলে অনেক শর্টে। এটা হচ্ছে সুয়েজ ক্যানেলের আগে। তো সুয়েজ ক্যানেল কবে হচ্ছে? এটা 1910 নাগাদ। তার আগে ইংল্যান্ড থেকে ইন্ডিয়াতে যতগুলো সব মানে যোগাযোগ হতো, এটা খুব কুইকলি, কারণ গলফ অফ ওমানে বোধহয় 1 সপ্তাহ মতো লাগতো যেতে, বা তারও আগে চলে যেত জাহাজে করে। সেখান থেকে ভূমধ্যসাগরের জাহাজে হয়তো আরও কয়েকটা দিন, আর মধ্যেখানে স্থলপথে আরও, মানে যেহেতু তখন অটোম্যানরা রেলপথ তৈরি করেছে, আরও 2-1 দিন লাগতো। তো মোটামুটি এই পথ দিয়ে গেলে 2 সপ্তাহের মধ্যে লোকে ইন্ডিয়া থেকে ইংল্যান্ড খুব ইজিলি পৌঁছে যেত। আদারওয়াইজ যে পথটা ছিল, স্টিম জাহাজ করেও যদি হর্ন অফ আফ্রিকা অর্থাৎ আফ্রিকার সাউথ দিয়ে যদি ঘুরে যেতে হতো, তাহলে মোটামুটি মানে স্টিম জাহাজেও 2 মাস লেগে যেত। তো 2 মাস ভার্সেস 2 সপ্তাহ বা তার কম, 1 সপ্তাহ অনেক সময় হয়ে যেত। তো ন্যাচারালি এই জায়গাটা ছিল ব্রিটিশদের জন্য খুব ইম্পর্ট্যান্ট ভারতীয়দের ধরে রাখার জন্য। তো সেই জন্য কি হলো যে, আর এইখানে তখন তারা কারা রাজত্ব করতো? নানা রকম ছোট ছোট শেখেরা, ম্যাক্সিমামটা মরুভূমি, তেল আবিষ্কার হয়নি তখনও, শেখেরা করে। এখন তারা কিছুটা পাইরেসি অনেক করতো অনেক সময়। তো ব্রিটিশরা দেখলো যে এইসব শেখেদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে। এমনিতে শেখেদের কিছু নেই তখন, মরুভূমি ছেড়া সব ফিশিং ভিলেজ, একটু মাছ ধরে। তো তখন তাদেরকে গিয়ে বললো যে তোমরা একটু অর্গানাইজড হও। এর মধ্যে ওরা নিজেরা বার করলো যে এই শেখ এখানে গুরুত্বপূর্ণ, এই শেখ এখানে গুরুত্বপূর্ণ, এই শেখের এখানে ক্ষমতা আছে। এইসব সার্ভে করে একটা মোটামুটি প্রত্যেকটা শেখের সাথে একটা বললো, তোমাদেরকে ব্রিটিশরা সব গান অর্থাৎ মেশিন গান দেবে, গান দেবে, তোমরা তোমাদের নিরাপত্তা দেবে, তোমরা ব্রিটিশদের বন্ধু হয়ে যাও। এবার সবাই ব্রিটিশদের বন্ধু হয়ে গেল। এটা হয়েছে 1880-তে, যাতে ব্রিটিশরা মোটামুটি পুরো ওই জায়গাটা নিজেদের ইনফ্লুয়েন্স রাখতে পারে। কারণ ব্রিটিশদের ভয় ছিল ওই জায়গাটায় অটোম্যানরা এসে দখল করে নিলে তাদের ইন্ডিয়া থেকে ব্রিটেনে যাওয়ার পথটা আটকে যাবে। দিস ইজ বিফোর সুয়েজ ক্যানেল। তো তারপর কি হয়, বা শেখরা যখন ব্রিটিশদের সাথে যুক্ত হয়ে গেল, তখন শেখদের একটু পকেটে টাকা এলো। এটা হয়েছে তেল আসার আগে একটু টাকা এলো, কারণ তখন ব্রিটিশরা ওখানে সব সুন্দর সুন্দর পোর্ট বানিয়েছে। অর্থাৎ ব্রিটেন থেকে ইন্ডিয়ার যা ট্রেড হচ্ছে সব কিছু হচ্ছে কুয়েত, দুবাই, এইসবের মধ্যে দিয়ে। তো ট্রেডিংয়ে তো পয়সা আছে। তো তখন সবাই ভাবলে একটু বেশি টেরিটরি হলে ভালো হয়। তো তখন ব্রিটিশরা একটা মোটামুটি বলে, টেরিটরি করে কী হবে, তোমরা তো সব মরুভূমিতে ঘুরে বেড়াও, টেন্টের ব্যাপার, এখন থাক, মোটামুটি এই জায়গাটা তোমার, এই কটা শহর তোমার, এই কটা জায়গা তোমার, ঠিক আছে, মিটে গেছে। কিন্তু যখন ইরানের তেল আবিষ্কার হলো 1911-এ, তখন সবাই বুঝে গেল যে এই পারস্য উপসাগরে প্রচুর তেল আছে। তখন দেখা যাচ্ছে কি প্রত্যেকটাই মানে শেখরা নিজেদের মধ্যে জায়গা নিয়ে মারামারি করে। তখন 1922-তে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর ব্রিটিশরা সমস্ত শেখদেরকে একটা টেন্টে ডাকে, বলে চলো এবার আমরা রাষ্ট্র তৈরি করি। এতদিন তো রাষ্ট্র ছিল না, কোনো ছিল না। তো তখন 7 দিন ধরে সে মিটিং চলছে, আর শেখরা নিজেদের মধ্যে মারামারি করছে, কারণ সবার ধারণা বেশি জায়গা পেলে বেশি তেল পাবে। তারপর যে ব্রিটিশ জেনারেল দায়িত্বে ছিল সে বলে, তোমাদের দ্বারা এসব হবে না, নিজেদের মধ্যে ঝগড়া করছে, আমি এই 2 ঘন্টায় তোমাদের যা নিয়েছি সেটা নিতে হবে, নাহলে ফোটো, নাহলে তোমরা তো আমাদের ইয়েতেই থাকো, তোমাকে সরিয়ে আমি অন্য শেখকে নিয়ে আসবো। ভয় পেয়ে গেল, কারণ সত্যি তো জানে ব্রিটিশের সাথে পেরে উঠবে না। তখন 2 ঘন্টার মধ্যে, ইটস এ অ্যামেজিং হিস্ট্রি, ইরান ভার্সেস ইরাক, ইরাক ভার্সেস কুয়েত, কুয়েত, বাহরিন, কাতার, এই সমস্ত ম্যাপ ড্র করে দেওয়া হয়ে গেল। তখন ছিল না, 7টা এমিরেটস সব ম্যাপ ড্র করেছে মাত্র 2 ঘন্টার মধ্যে। লোকটা একটা লালপেন দিয়ে করে দিয়ে এই করে। ফলে তা করলে যা হয় আর কি, মানে পুরো উল্টোপাল্টা কাজ করেছে ব্রিটিশরা। যেমন ব্রিটিশরা যেভাবে ভারত ভাগ করেছে উল্টোপাল্টাভাবে, ভারত ভাগ তো তাও করতে
5 সপ্তাহ সময় নিয়েছিল, মানে 5 সপ্তাহ সময় নিন, 2 ঘন্টার মধ্যে বললো এইটা নাও, এটা তোমার, এটা তোমার, এটা। এবং সমস্ত শেখ সেটা ভীষণ অসন্তোষ মেনে নেয়। যেমন ধরুন ইরাকের সমস্যা কি, ইরাকের কোনো সাবধান পোর্টই নেই, কুয়েত দিয়ে কাজ করতে হয়, যার জন্য সাদ্দাম শুধু কুয়েত দখল করার চেষ্টা করেননি, কুয়েত দখল করার চেষ্টা ইরাক আরও 3বার করেছে। ফলে ওই সময় যে ভাগ বাটোয়ারাটা হয়েছে সেটা এক্সপ্লোসিভ, এবং যার জন্য ধরুন এই পারস্য উপসাগরে অনেক দ্বীপগুলো আছে, আইল্যান্ডগুলো তখন ইয়ে করেনি, কারণ ইরান অনেক আইল্যান্ড দখল করে নিয়েছে কাতার কুয়েতের কাছ থেকে। সাথে কি কাতার কুয়েত ব্রিটেনের সাথে পড়ে থাকে বা আমেরিকার সাথে পড়ে থাকে, জানে যে কিছু না করলে ইরান, ইরাক, সৌদি সব এদের দখল করে নেবে। এটা বহুদিনের ইতিহাস আছে। তো ন্যাচারালি এখন কী করবে, বাহারিন, কাতার, কুয়েত, ওমান, ইউই, এগুলো সব দেখেছে ভাই আমাদের যদি শেকডোম টিকাতে হয়, আমাদের ব্রিটেন এবং ইংল্যান্ড ছাড়া উপায় নেই, এরা আমাদের নিরাপত্তা দিতে পারবে। কারণ ইরান, সৌদি আরব, ইরাক নাহলে আমাদের খেয়ে নেবে, যেটা ইরাক খেয়েও ছিল অ্যাকচুয়ালি কুয়েতকে। এই হচ্ছে সোজাসুজি গল্প। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। ফলে ধরে নিন যে পারস্য উপসাগর যেখান থেকে তেল আসছে সেটা একটা এক্সপ্লোসিভ জায়গা, এর একটা হিস্ট্রিটা হচ্ছে এটাই।